আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। তাপ প্রবাহ বইবে আরও কয়েকদিন, হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু, 1 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ। লেখাপড়ার সাথে খেলাধুলা করার পরামর্শ প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ। শোক আর শ্রদ্ধায় স্মরণ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণকে, গবেষণার জন্য দেহদান। ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, মত বিশ্লেষকদের, আবার আসতে পারে বিজেপি। তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই তাপপ্রবাহ আরও কিছুদিন বিরাজ করবে। চুয়াডাঙ্গা, পাবনা ও গাজীপুরে হিট স্ট্রোকে মারা গেছে 3 জন। এই অবস্থায় 27 এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রচন্ড গরমে নাকাল যশোরের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। শনিবার বেলা 3টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দপ্তর তাপমাত্রা রেকর্ড করে। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস। কাঠফাটা রোদ, তপ্ত হাওয়ায় পুড়ছে মেহেরপুর। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। নষ্ট হচ্ছে মাঠের ফসল। তীব্র দাবদাহে অতিষ্ঠ উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষ। গরমের কারণে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে 3 দিনেই 77 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গরমের কারণে কোনো যাত্রী নেই, আমরাও ঠিক মতো কাজকর্ম করতে পারতেছি না। পিচগুলো গরমের তাপে গলে গেছে। শনিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী জোনটা চরমভাবাপন্ন ওয়েদারের অন্তর্গত, এই জন্য সবসময় রাজশাহীতে তাপমাত্রা একটু বেশি থাকে। হ্যাঁ, এটা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বরিশালেও তীব্র গরমে বিপাকে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে খুব খারাপ অবস্থায় আছে, সিরিয়াস গরম পড়তে আছে। গামছা ভিজাইয়া গায়ে দিয়ে ঘুমাইছি, গামছার গায়ের উপরে হুকে গেছে। অটো চালাইতে আছে তো বাইক, গরমে এবার টেকতে আইনি, লাস্টে আইসি গোসল করতেন। চলমান তাপপ্রবাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে 28 এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে চরম ভোগান্তিতে সময় পার করছেন সরকারি হাসপাতালের রোগীরা। বিশেষ করে যারা শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থা শোচনীয়। উপায় না পেয়ে রোগীরা নিজ দায়িত্বে কিনছেন চার্জার ফ্যান। যাদের সেই আর্থিক ক্ষমতাও নেই, তাদের ভরসা হাত পাখা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেখানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী বেশি থাকে সবসময়, ফলে মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হয় অনেককে। বৈশাখের চলমান তাপপ্রবাহের কারণে চরম দুর্ভোগে এখানকার রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ওয়ার্ডের ভেতরে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকায় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে তাদের। বিছানা বালিশের পাশাপাশি চার্জার ফ্যানও কিনছেন তারা। অনেক সময় বিদ্যুৎ চলে যায়, আবার ওই সিলিং ফ্যানে তো এখন সেরকম বাতাস জোরে হয় না, তাপ অতিরিক্ত, এই কারণে চার্জার ফ্যান নিয়ে আসছি যাতে একটু সুবিধা হয়। হাসপাতালের বাইরেই পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের চার্জার ফ্যান ও হাত পাখা। অনেকে দেখি যে হাতে হাতে ফ্যান নিয়ে যায়, এখানে হয়তো 10-15টা ফ্যান বিক্রি হয় প্রতিদিন, ঠিক আছে। আর আশেপাশ থেকে আরও নিয়ে যায় ফ্যান। দাম 50 টাকা, 60 টাকা হাত পাখা। ওই ফোনগুলো 700 টাকা, 800 টাকা এরকম দাম। তীব্র গরমের কারণে পানি, ডাব আর শরবতের চাহিদাও বেড়েছে। হাসপাতালের ফটকের সামনেই মিলছে এসব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক ফ্লেভার নেই, তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। শনিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হরিরামপুর ও সিংগাইর উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার বলেন, অনেকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ না নিলেও আনঅফিসিয়ালি নির্বাচনে অংশ নিয়েছে।
একটি বড় দল যারা সরকারি দল তারা এটা তুলে দিয়েছে এবং উন্মুক্ত করে দিয়েছে, অথবা এখন আর সেই ফ্লেভার এটার মধ্যে নাই, রাজনৈতিক ফ্লেভারটা নেই। তারপর যদি কেউ রাজনৈতিক ইতি থেকে কোনো দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে সেটাও অপশন রাখা হয়েছে, অর্থাৎ এটা মোর ফ্লেক্সিবল করা হয়েছে। আমরা ভালো মনে করছি, আমাদের সব জায়গায় ফিডব্যাক ভালো, এবং আমরা জাতীয় নির্বাচনটি যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে করেছি আমাদের ধারণা যে তার চেয়ে আরও ভালো হবে। নির্দেশনা দেওয়ার পরেও উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের নিকট আত্মীয়দের মধ্যে যারা এখনও নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানতে হবে। নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন ও কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে। আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদেরকে পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতাউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ব্রিফিংয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন জানান, গত 16 এপ্রিল জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া দেলোয়ার হোসেন পাশা এবং তার 2 সহযোগীকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরে দেলোয়ার হোসেন পাশাকে মারধর করে তার গ্রামের বাড়ি সিংড়া উপজেলার পারশাউইল গ্রামে ফেলে রাখা হয়। মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে সরওয়ার হোসেন সুমন এবং নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান। বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তি বাড়ায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ 2023 ফুটবল ফাইনাল। দেশের প্রাথমিক বিদ্যালয়ের এই টুর্নামেন্টে 65,354টি প্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্য থেকে নারী ও পুরুষ বিভাগে ফাইনালে ওঠে 4টি দল। ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা পর্দায় দেখছেন চূড়ান্ত প্রতিযোগিতায় রংপুরের মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামালপুরের মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা, আর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। ভিআইপিদের আমরা দেখছি আজকের এই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের চ্যাম্পিয়নদের ট্রফি ও প্রাইজ মানির চেকের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু নিজেই একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। বর্তমান সরকারও খেলাধুলায় সব ধরনের সহায়তা করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ থেকে বেরিয়ে আসছে প্রতিভাবান খেলোয়াড়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। শেখ হাসিনা জানান, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছে সরকার। প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ দেশ গড়তে এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ।
মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাসকে। বেঁচে থাকতে দেশের জন্য যেমন নিবেদিত ছিলেন, মৃত্যুর পরেও তিনি তার দেহ দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের গবেষণায়। আজীবন সৎ ও নির্লোভ মানুষটিকে বেঁচে থাকতে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বলে আক্ষেপ শ্রদ্ধা জানাতে আসা মানুষের। মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদের সন্তান কিংবা জাতীয় পতাকার প্রথম নকশাকার, এমন অনেক পরিচয়ে পরিচিত শিবনারায়ণ দাস। শুক্রবার তাঁর মৃত্যুর পর শনিবার শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় মরদেহ। বীর মুক্তিযোদ্ধার দেহকে মোড়ানো হয় জাতীয় পতাকা দিয়ে। এরপর ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে শিবনারায়ণ দাসের প্রতি জানানো হয় রাষ্ট্রীয় সালাম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল 11টায় শুরু হয় তাকে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। আওয়ামী লীগের পক্ষে সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দল শিবনারায়ণ দাসের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর একে একে জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে। যারা জাতীয় পতাকার রূপকার, যারা তৈরি করেছেন আরো অনেকে, তাদেরকেও এখন পর্যন্ত আমরা সঠিক সম্মানটা জানাতে পারি। বাংলাদেশ যতদিন থাকবে, পতাকা যতদিন থাকবে, ততদিন শিবনারায়ণ দাসের নাম থাকবে। স্বজনরা জানান, আজীবন লোভ ও প্রচার থেকে দূরে ছিলেন শিবনারায়ণ দাস। মনে প্রাণে চাইতেন একটি উদার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। পারলাম না বাঁচিয়ে রাখতে, এটাই আমার একটা আক্ষেপ। কিন্তু সরকার থেকে বেসরকারি, সরকারি সবাই সাহায্য করতে চেয়েছে, কিন্তু সাহায্য নিল আর নিল না, চলে গেল। দেহটাও দান করে গেল, চক্ষু দান করে গেছে। শিবনারায়ণ দাস তাঁর চোখ, সন্ধানীতে এবং দেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করে গেছেন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে নারায়ণগঞ্জে ব্যক্তি উদ্যোগে মসলিন শাড়ি তৈরির খবর। এবার ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটে শুক্রবার পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে ভোট নেওয়া হয়েছে। শুক্রবার ভোট নেওয়া হয় পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট নেওয়া হয়েছে। গড় ভোট পড়েছে প্রায় শতকরা 60%, আর পশ্চিমবঙ্গের 3টি আসনে গড় ভোট পড়েছে শতকরা 66%। শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্যদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ইউনিট ছাড়া সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে শুক্রবার দুপুরে হঠাৎই আগুন লাগে। দ্রুত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের স্বজনদের সহায়তায় আইসিইউতে থাকা 9 জন রোগীকে সরিয়ে আনা সম্ভব হয়। সেখানে থাকা শিশুদের পরবর্তীতে রাখা হয় আশেপাশের হাসপাতালে। আগুন লাগে, দোয়া বাড়িতে পরে মানে দৌড়াদৌড়ি করে বাড়িছে, পরে আমরাও বাড়িয়ে গেছি। আচ্ছা, সব যার যার রুমের থেকে বাইক করে দিছে। আগুনের ঘটনার পর কার্ডিয়াক আইসিইউতে রোগী ভর্তি ছাড়া সবই চলমান রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেটা আইসিইউ সেইটা বন্ধ আছে, কিন্তু কার্ডিয়াক আদার্স ডিপার্টমেন্ট তো আমাদের চালু আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই চালু আছে, শুধু কার্ডিয়াক আইসিইউটা বন্ধ আছে, আর সবই তো আমাদের রানিং আছে। আগুনের ঘটনায় শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। আশ্বাস দেন ক্ষতিপূরণের। এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি, এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে। প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। তবে আমি চেষ্টা করবো, ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায়। এ সময় প্রতিটি হাসপাতালের অগ্নি নির্বাপন যন্ত্রগুলো নিয়মিত পরীক্ষার পরামর্শ দেন তিনি। যে ফায়ার এক্সটিংগুইশারগুলো ঠিকমতো কাজ করে না, এগুলো তোমরা দেখবা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঈদে সড়ক নৌ রেলপথে 819টি দুর্ঘটনা ঘটেছে। এতে 438 জন নিহত এবং 1424 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত, 240 জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেক। তিনি জানান, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। দেশের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় তৃণমূলে নারীদের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে নানান কার্যক্রম বাস্তবায়ন করছে। সম্মেলনে দেশের 6 বিভাগ থেকে 300 অপরাজিতা নারী নেত্রীদের পাশাপাশি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে 16 জেলার 16 জন নারীকে অগ্রগামী অপরাজিতা হিসেবে এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের পথিকৃত অপরাজিতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা 213টি। এছাড়া পত্রিকার অনলাইন সহ বর্তমানে 426টি নিবন্ধিত নিউজ পোর্টাল রয়েছে। যেসব অনিবন্ধিত নিউজ পোর্টালের আবেদন জমা আছে তা চালু থাকবে। তথ্য দেওয়ার ক্ষেত্রে দেশে কিছুটা অনীহা রয়েছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্য চাওয়া হলে তথ্য দিতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বড় জয় পেয়েছে মিশা ডিপজল প্যানেল। মাত্র 2টি পদ পেয়েছেন কলি নিপুণ প্যানেল। গতবারে আলোচিত সাধারণ সম্পাদক নিপুণ আক্তার হেরেছেন 17 ভোটে। গেল কয়েক বছর ধরে নানা কারণে আলোচনায় ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তাই এবারও চলচ্চিত্র প্রেমীদের চোখ ছিল এই ভোটের দিকে। শুক্রবার দিনভর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএফটিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত 9টার দিকে শুরু হয় ভোট গণনা, শেষ হয় প্রায় 10 ঘন্টা পর। শনিবার সকাল 7টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিজয়ী এবং আমাদের যারা বিজিত উভয়ে আমাদের সাথে একসাথে আমরা রেজাল্ট ঘোষণা করছি। কলি নিপুণ প্যানেলকে হারিয়ে বিপুল ভোটে জয় পান মিশা ডিপজল প্যানেল। 2টি পদ বাদে তাদের প্যানেলের সবাই জয় পেয়েছেন। শিল্পী সমিতি আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো বদ্ধপরিকর ছিল। আমরা কোনো উল্টা পুল্টা কথাই বলবো না, কাউকে ছোট করে। তোমরা দেখেছো রাইট? আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। গতবারের আলোচিত সাধারণ সম্পাদক নিপুণ এবার হেরেছেন 17 ভোটে। হার মেনে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আই এম রিয়েলি অনার্ড। আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। কলি নিপুণ পরিষদ থেকে জয় পেয়েছেন পলি ও সনি রহমান। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের মধ্যেই এবার ইরাকে হামলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF জানিয়েছে, রাজধানী বাগদাদের প্রায় 50 কিলোমিটার দক্ষিণে কালসো সামরিক ঘাঁটির একটি কমান্ড পোস্টেই হামলা হয়। স্থানীয় সময় শুক্রবার রাতে হামলার ঘটনা ঘটে। হামলায় ক্ষয়ক্ষতি ছাড়াও এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হন আরও কয়েকজন সেনা সদস্য। ইরান ইসরায়েল দ্বন্দ্বে অস্থির মধ্যপ্রাচ্য। এর জেরে সম্প্রতি ইরানের ইসফান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। কিন্তু এই শহরকেই কেন বেছে নেওয়া হলো?
সম্প্রতি ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বে বিশ্বে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক জ্যেষ্ঠ কমান্ডার সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। প্রতিশোধের হুঁশিয়ারির পর অবশেষে গেল 13 এপ্রিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ব্যর্থ করে হামলা চালায় ইরান। এর প্রতিশোধে আবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলাটি হয়েছে দেশটির ইসফান শহরে। এর আগে 2023 সালের জানুয়ারিতেও ইরানি সেনাবাহিনীর মালিকানাধীন একটি সামরিক কারখানায় কয়েকটি ড্রোন হামলা করে হামলা চালানো হয়েছিল। প্রশ্ন হলো, কেন বারবার এই শহরেই হামলা হচ্ছে? ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতানজের অবস্থান এই ইসফান শহরে। দেশটির একটি প্রধান সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে। শুধু তাই নয়, বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এই প্রদেশটিতে। এই শহরে প্রায় 22 লাখ মানুষের বসবাস। এটি ইরানের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর। 1958 থেকে 1736 সাল পর্যন্ত ইরানের রাজধানী ছিল ইসফান। এমনকি বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি ইসফান। এসব কারণেই পশ্চিমা মিত্র সহ ইসরায়েলের চক্ষুশূল হয়ে উঠেছে ইসফান। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপকে ঘিরে ফিটনেস পরীক্ষা দিয়েছেন 35 ক্রিকেটার। শনিবার তাদের এই ক্যাম্প অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 2006 সালে এই মাঠ ফুটবলের জন্য বরাদ্দ হয়ে যাওয়ার প্রায় 18 বছর পর আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এলেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। শনিবার ভোরে প্রথমে ব্যক্তিগতভাবে 40 মিটার ও পরে সবাইকে নিয়ে 1600 মিটার দৌড়ের আয়োজন করা হয়। চোটের কারণে দৌড়াতে আসেননি সৌম্য সরকার ও তাইজুল ইসলাম। মূলত নাথান ক্যালি ক্রিকেটারদের গতি আর সক্ষমতা যাচাই করতেই এই ক্যাম্পের আয়োজন করেন বলে জানালেন বিসিবির আরেক ট্রেনার। স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আর, আমাদের এইটাও দেখার দরকার আছে। আসলে 40 মিটার স্প্রিন্টটা যখন ছিল যে তারা প্রথম 20 মিটারে কতটুকু ফাস্ট, যারা 20 মিটারে স্লো তাদেরকে হয়তো আমরা 20 মিটারে ফাস্ট করার জন্য, কারণ নর্মালি 1-2 ইঞ্চির জন্য আসলে রান আউট হয় বা 1-2 ফিটের জন্য আমরা একটা ফোর্স সেভ করতে পারি না। তো স্প্রিন্টিংটা আমরা দেখলাম যে কিভাবে ওদের আরো ফাস্ট করা যায়। তবে সবকিছু ছাপিয়ে যায় 1.5 যুগ পর ক্রিকেটারদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেরায়। বর্তমান দলের কেবল মুশফিক আর মাহমুদুল্লাহরই স্মৃতি আছে এখানে খেলার। তবে দল সংশ্লিষ্ট কর্তা নাফিস ইকবাল আর শাহরিয়ার নাফিসদের স্মৃতিকাতর করেছে এই স্টেডিয়াম। একদম নতুন প্রজন্ম, তারা এই মাঠে হয়তো পার্টিসিপেট করেনি, বাট সবসময় এই মাঠের কথা শুনেছে, বা যারা তখন একদম ছোট ছিল হয়তো অল্প কিছু খেলা দেখেছো। এখন তো আমাদের ন্যাশনাল এমন প্লেয়ার আছে যার জন্ম 2000-এর কাছাকাছি সময়, সো তাদের মনে থাকার কথা না, বাট একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে, এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড। সবার জন্য এটা খুব একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। দুই দলে ভাগ হয়ে 1600 মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন দুই ফাস্ট বোলার তানজিম হাসান ও নাহিদ রানা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন ধরনের খবর। ঐতিহ্যবাহী মসলিন শাড়ি তৈরি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায়। এক অদম্য তাঁতি এ নিয়ে স্বপ্ন বুনছেন, তবে সরকারিভাবে এখনও এর স্বীকৃতি মেলেনি। বাংলার ঐতিহ্যবাহী মসলিনের সঙ্গে বর্তমান সময়ের পরিচয়ের মাধ্যম কেবল ইতিহাস ও জাদুঘর। 18 শতকের শেষার্ধে বাংলায় মসলিন তৈরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই মসলিন পুনরুদ্ধারে প্রকল্প চালু হলেও আলোর মুখ দেখেনি। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী মসলিন শাড়ি ফিরিয়ে আনতে আশা জাগানিয়া উদ্যোগ নিয়েছেন ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া বিসিক জামদানিপল্লী এলাকার আল আমিন। মসলিন শাড়ি তৈরি নিয়ে নানা চ্যালেঞ্জের কথা জানান তিনি। বলেন, প্রতিটি শাড়ি তৈরিতে সময় লাগে প্রায় 9 মাস, সেই সঙ্গে খরচও হয় 3 থেকে 4 লাখ টাকা। তো চেষ্টা করার পরে আপনার এই পরে 9 মাস পরে একটা শাড়ি হলো। শাড়ি হওয়ার পরে এমনি আবার বিভিন্ন সময় চলে গেছে, যে সুতা ছিঁড়ে যায়, অনেক সময় ওদিক দিয়ে পরে 1-1.5 বছর চলে গেছিল, তারপরে গিয়ে শাড়িটা হয়েছে। এরই মধ্যে মসলিনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তথ্য দিলেন আল আমিন। ফ্রান্সেও চায়, ইন্ডিয়াও চায়, লন্ডন চায়, হ্যাঁ, এর মাধ্যমে হওয়ার কথা হয়েছিল যে সিঙ্গাপুরও কথা হয়েছিল, এই দেশে চায়। তা বিশেষ করে লন্ডনে বেশি চায় এই মসলিনগুলো।
ঐতিহ্যবাহী মসলিনের এমন সম্প্রসারণে খুশি স্থানীয়রা। তো আমরা খুবই গর্বিত, আলামিন তাঁতি ওনার মুসলিম শাড়িটা করতেছে। সহযোগিতা করে তাহলে এটার প্রসার আরও দিন দিন বাড়বে এবং দেশ বিদেশে এটা আরও জনপ্রিয়তা হবে। মসলিন তৈরির প্রকল্প চালুর পাশাপাশি এটি সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। একটা ফাউন্ডেশন করেছি আমরা, এই ফাউন্ডেশনের আওতায় মসলিন এই শাড়িটাকে আরও বেশি কারিগর তৈরি করা, এই শিল্পটাকে প্রসার করার জন্য আমরা অবশ্যই কাজ করব। দেশের চাহিদা মিটিয়ে মসলিন শাড়ি দিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা। দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। তাপপ্রবাহ বইবে আরও কয়েকদিন, হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু, 1 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ। লেখাপড়ার সাথে খেলাধুলা করার পরামর্শ প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ। শোক আর শ্রদ্ধায় স্মরণ, জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণকে গবেষণার জন্য দেহদান। ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, মত বিশ্লেষকদের, আবার আসতে পারে বিজেপি। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।